রিচ ড্যাড পুয়ার ড্যাড বইটা পড়ার পর আমাদের মাথায় অনেক নতুন ধারণা আসে, তাই না? কিন্তু সেই থিওরিগুলোকে বাস্তবে কাজে লাগাবো কিভাবে? আজকের আলোচনায় আমরা ঠিক এটাই দেখব, কিভাবে বইয়ের মূল ধারণাগুলোকে একটা স্টেপ বাই স্টেপ অ্যাকশন প্ল্যানে নিয়ে আসা যায়। রবার্ট কিওসাকির এই কথাটা কিন্তু খুবই পাওয়ারফুল। ব্যাপারটা হলো, সুযোগ আমাদের চারপাশে সব সময়ই আছে, কিন্তু সেই সুযোগগুলো দেখতে পাওয়ার জন্য যে একটা খাস ট্রেনিং বা মানসিকতা দরকার, সেটাই বেশিরভাগ মানুষের থাকে না। আর এখানেই আসে আসল প্রশ্নটা। বইটা পড়ে তো দারুণ মোটিভেশন পাওয়া যায়, কিন্তু প্রথম পদক্ষেপটা কি হবে, কোথা থেকে শুরু করতে হবে, এই নিয়েই কিন্তু সবাই দ্বিধায় পড়ে যায়। আজকের এই আলোচনাটা ঠিক সেই দ্বিধা কাটানোর জন্যই। চলুন তাহলে বিষয়টার গভীরে যাওয়া যাক। দেখুন, প্রথম ধাপটা কিন্তু টাকা পয়সা নিয়ে নয়, শুরুটা করতে হবে আমাদের মাইন্ডসেট বা মানসিকতা দিয়ে। আমাদের সবার ভেতরেই একটা ফিন্যান্সিয়াল জিনিয়াস বা আর্থিক প্রতিভা ঘুমিয়ে আছে, তাকে জাগিয়ে তোলার কাজটাই সবার আগে। বইয়ের মূল কনসেপ্টটাই এটা, যে এই প্রতিভাটা আমাদের সবার মধ্যেই আছে। আর সমস্যাটা হলো কি জানেন, আমাদের স্কুল কলেজ বা চারপাশের পরিবেশ এটাকে জাগানোর বদলে আরও ঘুম পাড়িয়ে রাখে। সত্যি বলতে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। ধনী হওয়ার পেছনে যদি একটা খুব শক্তিশালী কেন বা কারণ না থাকে, তাহলে যে কোনো কঠিন কাজকেই পাহাড়ের মতো মনে হবে। এই কেনটাই কিন্তু শেষ পর্যন্ত আপনাকে মোটিভেটেড রাখবে, আপনাকে চালিয়ে নিয়ে যাবে। আচ্ছা, এবার আসা যাক পরের ফান্ডামেন্টাল আইডিয়ায়। আমাদের আর্থিক ভাগ্য কিন্তু শুধু আয়ের ওপর নির্ভর করে না, এটা আসলে নির্ধারিত হয় আমাদের প্রতিদিনের ছোট ছোট পছন্দের ওপর। এই স্লাইডটা দেখলেই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। ধনী আর অন্যদের খরচের অভ্যাসের মধ্যে মূল পার্থক্যটা কিন্তু এখানেই। সাধারণ মানুষ আগে বিলাসিতা করে, পরে ঋণে ডুবে যায়। আর ধনীরা, তারা আগে অ্যাসেট বা সম্পদ তৈরি করে, তারপর সেই অ্যাসেট থেকে যা আয় হয় তা দিয়ে বিলাসিতা করে। মানে তারা অ্যাসেটকে তাদের জন্য কাজ করতে দেয়। এই উক্তিটা কিন্তু আমাদের আলোচনার ফোকাসটাই বদলে দেয়। টাকা কোথায় খরচ করা হবে সেই পছন্দের চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো নিজের উপর, মানে নিজের মনের ওপর বিনিয়োগ করার পছন্দ। শেয়ার বাজারে বা অন্য কোথাও টাকা বিনিয়োগ করার আগে নিজের আর্থিক শিক্ষায় বিনিয়োগ করাটা যে কতটা জরুরি, বইটাতে ঠিক এই কথাগুলোই বলা আছে। নতুন কিছু শিখতে গেলে একটু আধটু ঝুঁকি তো নিতেই হবে, তাই না? বিশেষজ্ঞদের কাছ থেকে শিখতে হবে, নতুন আইডিয়ার জন্য মনকে খোলা রাখতে হবে। ওকে, তো থিওরি তো অনেক হলো, এবার চলুন একদম আসল জায়গাটায় যাওয়া যাক। বই থেকে পাওয়া সেই প্র্যাকটিক্যাল অ্যাকশনেবল করণীয় তালিকা, যা দিয়ে যে কেউ শুরু করতে পারে। এই 7টা ধাপই হল বইটার আসল প্র্যাকটিক্যাল গাইড। চলুন এই পয়েন্টগুলোকে একটু ভেঙে দেখি। প্রথমত, যা কাজ করছে না তা করা বন্ধ করতে হবে, মানে নিজের বর্তমান আর্থিক অভ্যাসগুলো ভালো করে খতিয়ে দেখতে হবে। এরপর বই বা সেমিনারের মাধ্যমে নতুন আইডিয়া খুঁজতে হবে। 3 নম্বর পয়েন্টটা কিন্তু বেশ মজার, প্রচুর অফার দিতে হবে, কারণ কেনাবেচা আসলে একটা নাম্বারের খেলা। তারপর আসছে দর কষাকষি করে কেনা। মনে রাখতে হবে লাভটা কিন্তু কেনার সময়ই হয়, বেচার সময় নয়। আর হ্যাঁ, অবশ্যই বড় চিন্তা করতে হবে। ছোট চিন্তা করলে বড় সুযোগগুলো সবসময় হাতছাড়া হয়ে যাবে। সবশেষে ইতিহাস থেকে শিখতে হবে। এই সবগুলো ধাপ একসাথে আমাদের নিষ্ক্রিয়তা থেকে সক্রিয়তার দিকে নিয়ে যাবে। দেখুন, আগের স্লাইডের 3 নম্বর পয়েন্টটা বুঝতে এই লাইনটা খুব জরুরি। অনেকেই কিন্তু অফার দিতে ভয় পায়, ভাবে যদি না বলে দেয়, কিন্তু এটাকে একটা খেলার মতো করে ভাবতে হবে। অফার না দিলে তো হ্যাঁ শোনার কোনো সুযোগই নেই, তাই না? কেউ না কেউ তো আপনার প্রস্তাবে রাজি হতেই পারে। বেশ, আমরা আমাদের আলোচনায় প্রায় শেষের দিকে চলে এসেছি। এতক্ষণ যে ধাপগুলো নিয়ে কথা বললাম, সেই সবগুলো ধাপকে একটা সুতোয় বাঁধে একটা সিম্পল প্রিন্সিপল। বইটার আসল কথা বা বটম লাইন হলো এটাই: যত বই পড়া হোক বা যত সেমিনারি করা হোক না কেন, যদি কোনো অ্যাকশনই না নেওয়া হয়, তাহলে কিন্তু কিছুই বদলাবে না। তাই ছোট করে হলেও শুরু করাটাই আসল। রবার্ট ফ্রস্টের এই বিখ্যাত লাইনটা বইয়ে খুব সুন্দরভাবে ব্যবহার করা হয়েছে। একটা অন্য রাস্তা বেছে নেওয়া, অ্যাকশন নেওয়ার সিদ্ধান্ত, এটাই কিন্তু জীবনের সমস্ত পার্থক্য গড়ে দেয়। তাহলে আজকের আলোচনাটা শেষ করা যাক এই প্রশ্নটা দিয়েই। আমাদের সবার কাছেই এই দুটো অসাধারণ গিফট আছে, আমাদের মন আর আমাদের সময়। এই দুটো সম্পদকে আমরা কিভাবে ব্যবহার করব?
এর উত্তরটাই কিন্তু ঠিক করে দেবে আমাদের অর্থনৈতিক ভবিষ্যৎ, আর সিদ্ধান্তটা সেটা পুরোপুরি আমাদের নিজেদের।